পড়বো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, হাউ টু মেক অর ফর্ম এ কারেক্ট সেন্টেন্সেস। এই জন্য গ্রামাটিক্যাল অনেক রুলস গুলো তোমাকে জানতে হবে, যে কোনটার পরে কি হবে, কিভাবে বিন্যাস করতে হবে, এইরকম সিস্টেম করতে হবে। সবচেয়ে বড় জিনিসটা লক্ষ্য করতে হবে যে আসলে সাবজেক্টের পর যদি ফাইনাইট ভার্ব দেয়, ফাইনাইট ভার্ব বলতে এরকম বোঝায় যে সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়া দ্বারা বাক্যকে সম্পূর্ণ করতে সক্ষম হয় এমনটি ক্রিয়াকে, এমন ধরনের ভার্বকে বলা হয় ফাইনাইট ভার্ব। তো এই ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্য হলো কি, যে বাক্যকে সমাপ্ত করতে সক্ষম, এই ধরনের ভার্বকে বলা হয় ফাইনাইট ভার্ব। সেই ফাইনাইট ভার্বগুলো আমি লিখছি, এই যে রাফিদ ওয়াক্স, এই ওয়াক্স এখানে ফাইনাইট ভার্ব। আবার দেখা যায় রাফিদ প্লেজ, এটা হলো ফাইনাইট ভার্ব। আবার দেখা যায় রাফিদ রাইটস, এখানে রাইটস এখানে ফাইনাইট ভার্ব। আবার রাফিদ সিংস, এখানে দেখা যায় সিংস হলো ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব হলো এইরকম যে গো, ওয়াক, রান, কাম, প্লে, থিঙ্ক, রাইট, হ্যাঁ, realize, understand, stand, those are all finite verb, সমাপিকা ক্রিয়া। এখন অসমাপিকা ক্রিয়া যেটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, এই নন ফাইনাইট ভার্বগুলো যেমন আছে এরকম যে টু ওয়ান, এটার নাম হলো ইনফিনিটিভ। মূল ভার্বের পূর্বে যে এরকম টু দেওয়া হয় সেটাকে বলা হয় ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ নন ফাইনাইটের আওতাভুক্ত। তো নন ফাইনাইট ভার্ব কখনো ভার্ব নয়, সাবজেক্টের পরে এরা যদি বসে বাক্য হলো না, বাক্যটা ভুল হবে। সেজন্য কি করতে হবে, আই টু ওয়াক হয় না, এটা রং হবে। অথবা আই ওয়াকিং, এটা হবে না। তা আই ওয়াক, দেখুন আই অ্যাম ওয়াকিং, এটা হবে। যেমন আই টু ওয়াক, এটা হবে না, বলতে হবে আই ওয়াক, আই শুড ওয়াক, অথবা আই ক্যান ওয়াক। আবার দেখা যায় আই অ্যাম ওয়াকিং, এটা হবে, কিন্তু আই ওয়াকিং হচ্ছে না। তা এগুলি হলো নন ফাইনাইট ভার্ব, যে টু ওয়াক, ওয়াকিং, ওয়াট, হি ওয়াট ইয়েস্টারডে, এরকম হবে। কিন্তু আই ওয়াট, এটাও হবে। তো সবচেয়ে বড় বিষয়টা কি, যে নন ফাইনাইট ভার্ব সাবজেক্টের পরে যদি নন ফাইনাইট ভার্ব দেয় তাহলে বাক্য হলো না। তো বাক্য হওয়ার জন্য বৈশিষ্ট্যগুলো আমাদের লক্ষ্য করতে হবে। যেমন এখানে আছে, লেখা আছে একটা জিনিস, এখানে রাফিদ ওয়াকিং, হলো না বাক্য। কারণ হয় না এই কারণে যে রাফিদ ইজ ওয়াকিং হতে হবে, অথবা রাফিদ ওয়াজ ওয়াকিং হতে হবে, অথবা রাফিদ উইল বি ওয়াকিং, এরকম হতে হবে। তা না হলে বাক্য হলো না। যেমন এখানে লিখছি রাফিদ ইজ ওয়াকিং, ঠিক আছে, বাক্য হচ্ছে। আবার দেখা যায় রাফিদ গন, বাক্য নয়, কারণ এটা নন ফাইনাইটের ভিতর। এই গনটা নন ফাইনাইট, ওয়াকিংটা নন ফাইনাইট, আবার টু ওয়াক নন ফাইনাইট। হ্যাঁ, তখনই হবে যখন দেখা যাবে রাফিদ হ্যাজ গন, রাফিদ হ্যাড গন, রাফিদ উইল হ্যাভ গন, এরকম হইলে হবে। তখন এরা ট্রানজিটিভ না, তখন এরা ফাইনাইট, মানে সমাপিকা ক্রিয়া। আমি বলতেছি এখানে লেখা আছে এই যে রাফিদ রিটেন, বাক্য হলো না, বাক্য নয়। এর কারণ হলো কি, এটা একটা পার্টিসিপল। কেমন পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল। সাবজেক্টের পর পাস্ট পার্টিসিপল দিলেই ভার্বের পর, অর্থাৎ সাবজেক্টের পর ভার্বটাকে পাস্ট পার্টিসিপল দিলেই সেটা বাক্য হয় না। তখন হয় এই যে রাফিদ হ্যাজ, অথবা হ্যাড, অথবা উইল হ্যাভ রিটেন। কেন? এর পূর্বে এইরকম বৈশিষ্ট্য দিতে হবে, এরকম ক্রাইটেরিয়া দিতে হবে, এরকম গুণাবলী দিতে হবে, এরকম কিছু ইস্যু দিতে হবে, গ্রামাটিক্যালের কিছু অক্সিলারি ভার্ব সেট আপ করতে হবে, যার জন্য এখানে পাস্ট পার্টিসিপল হয়েছে। আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, হ্যাঁ, এরকম যদিও থাকে তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। কিন্তু এখানে লেখা আছে রাফিদ রিটেন, বাক্য হলো না, কারণ এর আগে কোনো অক্সিলারি ভার্ব নেই। সেই জন্য আমাদেরকে সঠিক বাক্য লিখতে হলে আমাদেরকে এইগুলি জানতে হবে, যে কখন ভার্বের পাস্ট পার্টিসিপল হলে এর আগে কি কি বসাতে হবে। হ্যাজ বসাতে পারবো কর্তা অনুসারে, হ্যাভ বসাতে পারবো কর্তা অনুসারে, উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ বসাতে পারবো, অথবা হ্যাড বসাতে পারবো। তারপর মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে, তাহলে সঠিক বাক্য হয়ে গেল। বিষয়টা এরকম, অনেক লক্ষ্য করতে হবে এই বিষয়গুলো। এরপর আমি একটি লিখছি যে সাবজেক্ট, এস দিয়ে সাবজেক্ট বুঝাইছি,
আর ভার্ব অন মানে সিম্পল প্রেজেন্ট অথবা ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর সাবজেক্টের পরে এখানে যে ভার্ব পাস্ট, এই ও দিয়ে অবজেক্ট বুঝাচ্ছি। যে আই স হিম, আই হলো সাবজেক্ট, স হলো ভি2 মানে ভার্বের পাস্ট ফর্ম, হিম হলো অবজেক্ট। তো বিষয়টা কি, এরকম সাবজেক্ট, এরকম ভার্ব, এরকম অবজেক্ট থাকলে এরপর যদি আবার কোনো ভার্ব বসাই, সেই ভার্বের পাস্ট পার্টিসিপল করবো না, সেটার সাথে আইএনজি যোগ করব, তাহলে বাক্যটা হবে আই স হিম, আমি তাকে দেখলাম স্লিপিং, ঘুমাইতেছে, এরকম হবে। আর একটি মজার খবর যে সো দ্যাট যদি থাকে, এর পরের যে সাবজেক্টের পরে ক্যান অথবা মে দিবি, হ্যাঁ, আবার এই সো দ্যাটের আগে যদি অ্যাড থাকতো মানে পাস্ট টেন্স থাকতো, যদি অ্যাড থাকতো বা পাস্ট টেন্স থাকতো, তাহলে কি করতাম, মাইট দিতাম অথবা কুড দিতাম। আর একটি মজার খবর যে একই বাক্যে যে ডাবল অবজেক্ট আছে, একটা আছে প্রাণীবাচক, একটা আছে বস্তুবাচক। প্রাণীবাচকের নাম ইংলিশে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট, আর বস্তুবাচকের নাম বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। তো এখন দুইটা যদি এরকম ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট থাকে, তার আগে কি করতে হবে, সবসময় মনে রাখতে হবে যে সব সময় তুমি ভার্বের পরে ইনডাইরেক্ট অবজেক্ট দেবা, তারপর তুমি ডাইরেক্ট অবজেক্ট দেবা। তোমার যদি ইচ্ছাও হয় এরকম যে না আমি ইনডাইরেক্টটা দেব না, আমি ডাইরেক্ট দেব এবং পরে দেব ইনডাইরেক্ট, তাহলে এর মাঝে একটা প্রিপোজিশন দিতে হবে। যেমন লিখতে পারবা এরকম, হি সেন্ড এ লেটার টু মি, হি সেন্ড পাঠাইল এ লেটার টু মি। এর ঘটনা কি, ঘটনা হলো যে আমরা জানি সব সময় যে ইনডাইরেক্ট অবজেক্ট বসে, অর্থাৎ এটা প্রাণ আছে, মি আমাকে, প্রাণ আছে, প্রাণ আছে, এই জন্য এটার নাম দিছি ইনডাইরেক্ট অবজেক্ট। আর এ লেটার এটা হলো ডাইরেক্ট অবজেক্ট। তাই আমাদের গ্রামাটিক্যাল নিয়ম অনুসারে আমরা জেনেছি যে আগে ইনডাইরেক্ট হয় পরে ডাইরেক্ট হয়। কারো যদি ইচ্ছা হয়, কারো যদি ইচ্ছা পোষণ করে যে না আমি এইভাবে করবো না অন্য নিয়মে করবো, তাহলে তুমি করতে পারবে। তুমি কি লিখতে পারবে, হি সেন্ট এ লেটার টু মি, এরকম লেখা যাবে। এই হলো বিষয়, আরো দিচ্ছি কিছু। তার মানে হি মেড মি এ হাউস, ভালো কথা। এটা মিটা হলো কি ইনডাইরেক্ট অবজেক্ট, হাউসটা হলো ডাইরেক্ট অবজেক্ট। কেউ যদি চায় না আমি ডাইরেক্ট আনবো পরে ইনডাইরেক্ট দেবো, তাহলে এর মাঝে একটা প্রিপোজিশন দিতে হবে। সেই প্রিপোজিশন এখানে সেট আপ করবো কি, নিজের জন্য যদি হয়েছে সেই জন্য আমি লিখবো হি মেড এ হাউস ফর মি। আগেরটা সেট আপ করছি অন্যের কাছে দিয়েছি, অন্যের জন্য দিয়েছি, সেই জন্য টু ব্যবহার করেছি। এটা এইভাবে করা যাবে। তাহলে কি শিখলাম আমরা, আগে ইনডাইরেক্ট হয় পরে ডাইরেক্ট হয় যদি দুইটা অবজেক্ট থাকে ভার্বের পরে। অ্যাকচুয়ালি তো ভার্বের পরে জেনারেলি আমরা জানি ভার্বের পরে অবজেক্ট থাকে, এটা দুইটা অবজেক্ট থাকলে আগে ইনডাইরেক্ট পরে ডাইরেক্ট হবে। কিন্তু কেউ যদি আমরা লিখি যে আগে ডাইরেক্ট দেবো পরে ইনডাইরেক্ট, তাহলে কি করব, এর মাঝে একটা প্রিপোজিশন দেবো, তাহলে হয়ে যাবে সেটা। এবার আরেকটি মজার খবর, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। শাইন বিষয় হলো কি, এরকম যদি বাক্য থাকে, প্রথম বাক্যে কখনো কোনো অবস্থায় এটা যদি সংযুক্ত থাকে শুরুতে থাকলে প্রথম বাক্যে নেগেটিভ হবে না, প্রথমটাই নেগেটিভ হবে না। কারণ আন ইজ দ্য সেন্স অফ নেগেটিভ, না আন নেগেটিভ অর্থে যদি না তুমি কঠোর কাজ করো, যদি না, তাহলে যদি না এখানে পেয়েছি, সেই জন্য একই বাক্যে ডাবল নেগেটিভ হয় না। এট দ্য সেম সেন্টেন্স উড নট বি ডাবল নেগেটিভ, সেই জন্য আনলেস যুক্ত বাক্যটার নেগেটিভ হবে না। কিন্তু নেক্সট যে ক্লোজ আছে
পরবর্তী যে মেইন ক্লজটা আছে সেই মেইন ক্লজটা শুড বি নেগেটিভ, অবশ্যই মাস্ট বি নেগেটিভ, নট শুড বি, মাস্ট বি নেগেটিভ। তো আনলেস ইউ ওয়ার্ক হার্ড, নেক্সট যে প্রিন্সিপাল যে ক্লোজটা আছে সেই প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজটা অবশ্যই নেগেটিভ হবে, মাস্ট বি নেগেটিভ। তো লিখলাম পরবর্তী ইউ কান্ট শাইন ইন ল্যাম্প। তো আনলেস যুক্ত বাক্য এরকম থাকলে অবশ্যই প্রিন্সিপাল ক্লোজটা নেগেটিভ করতে হবে। লাইক দ্যাট কেস এরকম আমি লিখছি আনটিল, ওয়েট হিয়ার আনটিল আই কাম, ওয়েট, ইউ ওয়েট হিয়ার until I return। মজার ব্যাপার, একই ঘটনা ঘটতেছে। ইউ ওয়েট হিয়ার, তুমি এখানে অপেক্ষা করো। আনটিল, এখানে সেন্সটা নেগেটিভ অর্থ হয়েছে, এই জন্য সেন্সটা যদি নেগেটিভ হয় এটা হলো মেইন ক্লজ এবং পরবর্তীটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ সর্বদাই সর্বাবস্থায় মেইন ক্লজের উপর নির্ভরশীল। এই ক্লোজটা যেমন এইটার উপর নির্ভরশীল, তেমনি এখানে দেখা যায় এই সাবঅর্ডিনেট ক্লোজটা মেইন ক্লোজের উপর নির্ভরশীল। আমার উদ্দেশ্য সেটা না, আমার উদ্দেশ্য হলো যে আনলেস যুক্ত বাক্যটা পজিটিভ হবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ হবে এবং অবশ্যই প্রিন্সিপাল ক্লোজটা নেগেটিভ হবে। আমার কথা তাই যে এখানে প্রিন্সিপাল ক্লোজটা নেগেটিভ হলো না, কিন্তু পরবর্তী যে ক্লোজটা যে যুক্ত আছে ওইটাও নেগেটিভ হলো না। কেন? এই জন্যই হলো না যে এখানে আন দ্বারা নেগেটিভ বোঝাচ্ছে, তো নেগেটিভ হলে পরবর্তী তার লাগে না। ওয়েট হিয়ার, অপেক্ষা করো এখানে, আনটিল, যে পর্যন্ত না আই রিটার্ন, আমি ফিরি। এরকম তোমার লক্ষ্য রাখতে হবে। আরো একটি বিষয় দিয়ে আমি ইতিটা আনবো, সেটা হলো কি ওয়ার্ক ফাস্ট। লেস্ট, ইউ শুড মিস দি বাস। এখানে শুডের পরিবর্তে ওয়াট টু দেওয়া যাবে। শুড অর্থ উচিত, ওয়াট টু অর্থ উচিত। আমি বলতে চাচ্ছি যে ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। এখানে লেজ দ্বারা না বোঝাচ্ছে নতুবা, লেজ দ্বারা না বোঝাচ্ছে নতুবা। হ্যাঁ, এই লেজ যুক্ত বাক্যে অবশ্যই পরবর্তী ভার্বের পূর্বে শুড বসাতে হবে, এটা হলো বিষয়, এটাই গ্রামাটিক্যাল রুলস। তো তুমি শুড অথবা মাইট ব্যবহার করতে পারবে এখানে। তাহলে কি হলো? ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য বাস, ইউ শুড মিস দ্য বাস। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটাই হয়তো বা স্যাররা দেখে তোমার গ্রামার যেটা মিস্টেক হচ্ছে, এইরকমই সমস্যা। এবার if you come here I shall go। এখানে if যুক্ত বাক্য, মানে if যুক্ত বাক্য হলো সাবঅর্ডিনেট ক্লজ, I will go এটা হলো প্রিন্সিপাল ক্লজ। তাহলে if যুক্ত বাক্য যদি প্রেজেন্ট টেন্স হয়, পরবর্তী বাক্যটা তুমি অবশ্যই ফিউচার টেন্সে দেবে। if যুক্ত বাক্য এরকম প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী বাক্যটা তুমি অবশ্যই ফিউচার টেন্সে দেবে। আরো সহজ করে বলছি, if you came day যদি, তাহলে পরবর্তী বাক্যটা তোমাকে কি করতে হবে? এখানে উড দিতে হবে। পেয়ে গেলাম আমরা কি, if যুক্ত বাক্য যদি প্রেজেন্ট থাকতো তা পরবর্তীটা ফিউচার। if যুক্ত বাক্য পাস্ট টেন্স আছে, পরবর্তী বাক্যে সাবজেক্টের পর উড অথবা কুড অথবা মাইট, তা ভার্বের প্রেজেন্ট ফর্ম দেব। তাহলে হলো এটা ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এসে গেল। এবার the box is too heavy for me to carry। এখানে একটি বিষয় যে বলছে দুইটা আলাদা সাবজেক্ট থাকার কারণে
এটা ভিন্ন, এই জন্য এটাকে এইরকম নিয়ম করতে হয়। যেমন ধর, দি বক্স ইজ টু হেভি, বলছে বাক্সটি এতই ভারী ফর মি, আমার জন্য, টু ক্যারি। তো এই বাক্যটা এইরকম করতে হয়, কারণ এই যে আলাদা যদি কর্তা থাকে তাহলে পরবর্তী যে কর্তা আগমন করবে ওই কর্তা অবজেক্ট বসাতে হবে। কার অবজেক্ট? ওই অবজেক্ট বসাতে হবে, দ্বিতীয় বাক্যের অবজেক্টটা বসাতে হবে। আই ছিল, এটা মি হয়ে গেছে, বেশ ভালো কথা, কিন্তু মেয়ে আগে একটি প্রিপোজিশন বসাতে হবে। তারপর কি করতে হবে? টু ক্যারি ইট, মানে এটাকে ইনফিনিটিভ দ্বারা করতে হয়। দি বক্স ইজ টু হেভি ফর মি টু ক্যারি ইট, এরকম করতে হবে, তা না হবে না। কিন্তু যদি একই কর্তা থাকে তাহলে বিষয়টা কি? হি ইজ টু উইক টু ওয়ার্ক। এখানে কিন্তু এখানে ওই জিনিসটা লাগে নাই, কারণ সে এত দুর্বল যে হাঁটতে পারে না। আর এখানে দুইটা কর্তা, কেমন? এ বক্স একটা কর্তা, আমি একটা কর্তা। বলছে এইরকম, দি বক্স ইজ সো হেভি দ্যাট আই ক্যানট ক্যারি ইট। কিন্তু এখানে একই কর্তা থাকার কারণে ফর মি আর আসে নাই, বা ফর হিম আসে নাই। আসা উচিত ছিল যেমন ফর হিম, কেন আসে নাই? সেম সাবজেক্ট থাকার কারণে শুড নট বি ইউজ প্রিপোজিশন বিফোর দ্য অবজেক্ট। সো আই উড লাইক টু সে দ্যাট হি ইজ টু উইক টু ওয়ার্ক, দিস ইজ দ্য রাইট। তার মানে হলো এইরকম বাক্যটা, হি ইজ সো উইক that he can't walk। এটা মজার বাক্য। যেমন এই টু এর স্থলে তুমি সো দিলে এবং উইকটা উইক রইলো। এখন এই যে টু যোগ ভার্ব প্রেজেন্ট ফর্ম মানে ইনফিনিটিভ, এখন কি করতে হবে? টু কে অমিট করে এখানে দ্যাট দেবো, মানে কনজাংশন। দ্যাট দেওয়ার পরে পূর্বের যে সাবজেক্ট আছে তা আনবো। এটা তারা কি বুঝেছে? এতই দুর্বল যে হাঁটতে পারে না, অক্ষমতা বুঝাচ্ছে, মানে অ্যাবিলিটি নাই, ক্যানট ক্যাপাসিটি টু ওয়ার্ক। তো এই বাক্যটা এরকম নেগেটিভ সেন্স প্রকাশ করছে, তাই এটাকে কমপ্লেক্স বাক্য রূপান্তরিত করলে লিখবো হি কান্ট ওয়ার্ক, হি কান্ট ওয়ার্ক, এরকম হবে। দুইভাবে বাক্যটা করা যাবে, আরো একভাবে করা যাবে। এখানে যেমন এখানে সৈর স্থলে ভেরি দেব, আর এই দ্যাটের স্থলে এন্ড দেব। তাহলে এই বাক্যটা হলো কম্পাউন্ড, এই বাক্যটা হলো কমপ্লেক্স, এটা হলো সিম্পল। এইভাবে বাক্য তোমাকে ত্বরান্বিত করতে হবে, বিশ্লেষণ এইভাবে করতে হবে, তা তুমি ভালোভাবে বুঝবে। হি ইজ টু উইক টু ওয়ার্ক, অথবা হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়ার্ক, অথবা হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যানট ওয়ার্ক।